তো আজকে আমাদের 2026 সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা ও আইসিডিএস পরীক্ষার ওয়ান লাইনার জিকে রিভিশন সিরিজের প্রাচীন ভারতের ইতিহাসের 2 নম্বর ক্লাস। এবং আজকের এই ক্লাসে আমরা প্রাচীন ভারতের ইতিহাসের পরের যে দুটো অধ্যায় রয়েছে, যেটা হলো বৈদিক যুগ এবং ষোড়শ মহাজনপদ, এই দুটো সম্পূর্ণ ওয়ান লাইনার প্রশ্ন এবং এক্সট্রা তথ্যের মাধ্যমে আলোচনা ও রিভিশন করব। দেখো, যারা ক্লাসে নতুন তাদের বলি, আমরা এই যে তোমাদের 2026 সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত এবং আইসিডিএস পরীক্ষার জন্য জিকের ওয়ান লাইনার এই সিরিজটা চালু করেছি। তো এই সিরিজে আমরা চ্যাপ্টার ওয়াইজ, অর্থাৎ জিকে যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ আমরা ওয়ান লাইনার প্রশ্ন দিয়ে জিকেটাকে সম্পূর্ণ রিভিশন করছি, ওয়ান লাইনার প্রশ্ন এবং এক্সট্রা তথ্য দিয়ে। তো অলরেডি কিন্তু আমাদের প্রথম ক্লাস চলে এসছে, তোমরা কিন্তু অবশ্যই প্রথম ক্লাসটা দেখো। সেখানে আমি বলেছি আমরা সিরিজটা কী করে এগোবো, তো সেখানে দেখলে তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম ক্লাসে আমরা প্রাচীন ভারতের ইতিহাসের প্রাগৈতিহাসিক যুগটা এবং হরপ্পা সভ্যতার সম্পূর্ণ আলোচনা করেছিলাম। তো আজকের আমাদের পরবর্তী দুটো অধ্যায়, যেটা হলো বৈদিক যুগ এবং ষোড়শ মহাজনপদ, এই দুটো চ্যাপ্টার আজকে আমরা সম্পূর্ণ ওয়ান লাইনার প্রশ্ন উত্তরের মাধ্যমে এবং এক্সট্রা তথ্যের মাধ্যমে সম্পূর্ণ রিভিশন করব। ঠিক আছে? তো ক্লাসটা তোমরা সম্পূর্ণ দেখো এবং আজকের ক্লাসের পিডিএফটাও তোমরা বিনামূল্যে পাবে। পিডিএফটা পেতে হলে কিন্তু অবশ্যই ক্লাসটা সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে যে পিডিএফটা কী করে বিনামূল্যে কালেক্ট করতে পারবে। পরিষ্কার? আর যারা ক্লাসে নতুন তাদের বলবো, তোমরা কিন্তু প্রথম থেকে ক্লাসগুলো দেখো, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। আমি একটা প্লেলিস্ট করে দেবো এই ক্লাসের। আর বাকি আমি আগে কিন্তু পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য বিভিন্ন সিরিজ কমপ্লিট করেছি, সেই সিরিজগুলো তোমরা দেখতে পারো। এমসিকিউ প্রশ্নের সিরিজ, তারপরে মিসলেনিয়াস পরীক্ষার জন্য বিভিন্ন জিকে, সেগুলো কিন্তু তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো। পরিষ্কার? আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এমন কন্টেন্টের জন্য। আর ক্লাসগুলো কিন্তু অবশ্যই রেগুলার করো, রেগুলার করলে তোমাদের সুবিধা হবে। তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রথমে আমরা আলোচনা করব বৈদিক সভ্যতা। ঠিক আছে? দেখো, ওয়ান লাইনার নিয়ে এসেছি কারণ সেটা আমি প্রথম ক্লাসেও বলেছিলাম, আবার বলে দিই তোমাদের। ওয়ান লাইনার আনলে কী হবে, আমরা কম সময়ে অনেক কিছু আলোচনা করতে পারবো। ঠিক আছে? মানে কম সময়ে আমরা বেশি জিনিসটাকে রিভিশন করতে পারবো। যদিও আমি পরীক্ষার আগে এমসিকিউ রিভিশন ক্লাস নিয়ে আসবো, শুধুমাত্র এমসিকিউ থাকবে, আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, সেই ক্লাসও আমি আনবো। ঠিক আছে? প্রথম প্রশ্ন, বেদ শব্দের অর্থ কী? বেদ শব্দের অর্থ কী? বেদ শব্দের অর্থ হলো জ্ঞান। ঠিক আছে? এটাও পরীক্ষায় দেয়, বেদ শব্দের অর্থ জ্ঞান। বেদ শব্দটি কোথা থেকে এসছে? বেদ শব্দ এসছে সংস্কৃত শব্দ বিদ থেকে। ঠিক আছে? যার অর্থ কিন্তু জ্ঞান। বিদ অর্থ জানা বা জ্ঞান লাভ করা। ঠিক আছে? এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। বেদকে হিন্দু ধর্মের প্রাচীনতম পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে কিন্তু গণ্য করা হয়। তো প্রাচীনতম ধর্মগ্রন্থ যদি বলে তাহলে কিন্তু সেটা বেদই হবে। 4টি বেদ আছে। কী বেদ? একটা ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। তো এই 4টে নাম কিন্তু অবশ্যই ভালো করে মাথায় রেখে দেবে। দেখো, এরপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের 2 নম্বর। প্রাচীন ভারতে এই প্রাচীনতম বেদ কোনটা? প্রাচীনতম বেদ হচ্ছে ঋগ্বেদ। ঠিক আছে? ঋগ্বেদকে 4 বেদের মধ্যে প্রাচীনতম, মানে যে 4টে বেদ রয়েছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, এই 4টে বেদের মধ্যে কিন্তু এই যে ঋগ্বেদ, এটাকে কিন্তু সবার প্রথমে লেখা হয়েছিল। এটা কিন্তু সবচেয়ে প্রাচীনতম বেদ। দেখো, বৈদিক যুগের দুটো ভাগ আছে, একটা হচ্ছে তোমাদের আর্লি যে বেদিক এজ এবং একটা হচ্ছে লেটার বেদিক এজ। ঠিক আছে? মানে এটা মানে এটা হচ্ছে আগের। ঠিক আছে? আর এটা হচ্ছে পরবর্তী বৈদিক এজ। তো এই যে প্রথম যে বা আর্লি বেদিক এজ, এখানে কিন্তু এই ঋগ্বেদটা কিন্তু এখানে সংকলন করা হয়েছিল। আর বাকি যে 3টে ছিল, সেই 3টে কিন্তু লেটার বেদিক এজ, অর্থাৎ পরবর্তী বৈদিক যুগে কিন্তু সেগুলোকে লেখা হয়েছিল। ঠিক আছে? তো প্রাচীনতম বেদ কিন্তু ঋগ্বেদ, এটা মাথায় রাখবে। এতে বিভিন্ন দেবতার উদ্দেশ্যে রচিত সূক্ত এবং মন্ত্র রয়েছে। বৈদিক সমাজ, রাজনীতি, অর্থনীতি ও ধর্ম সম্পর্কে জানার অন্যতম প্রধান উৎস হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদে দশম মণ্ডলে রয়েছে পুরুষ সূক্ত, মানে ঋগ্বেদে কিন্তু 10টা মণ্ডলে বিভক্ত, সেখানে কিন্তু দশম মণ্ডলে কী রয়েছে? পুরুষ সূক্ত। এটা কিন্তু পরীক্ষায় অনেকবার দিয়েছে বা এবং পরবর্তী পরীক্ষায় আসতে পারে। আর এই যে পুরুষ সূক্ত, এখানে কিন্তু 4টে বর্ণের কথা বলা রয়েছে। তো এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন হয়। গায়ত্রী মন্ত্র, গায়ত্রী মন্ত্র কোথায় রয়েছে? গায়ত্রী মন্ত্র রয়েছে ঋগ্বেদের 3য় মণ্ডলে। এটাও কিন্তু পরীক্ষায় দেয়। আগেও আমাদের মণ্ডল সম্পর্কে প্রশ্ন আছে, সেগুলো কিন্তু আরও ভালোভাবে দেখবো। এখানে কিন্তু প্রত্যেকটা যে পয়েন্ট রয়েছে, প্রত্যেকটা পয়েন্টই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? নেক্সট, তারপরে দেখো, 4টি বেদের নাম কি? 4টি বেদের নাম ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। যেটা আমরা দেখলাম, ঋগ্বেদে কী রয়েছে? দেবতাদের উদ্দেশ্যে স্তোত্র এবং সূক্ত মন্ত্র রয়েছে। সামবেদে রয়েছে হচ্ছে গান ও সুরের গাওয়া মন্ত্র। যজুর্বেদে রয়েছে যজ্ঞের নিয়ম এবং মন্ত্র। অথর্ববেদে রয়েছে জাদু, চিকিৎসা, রোগ ব্যাধি ও গৃহস্থ জীবন কিন্তু রয়েছে অথর্ববেদে। তো এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে কোন বেদের বিষয়বস্তু কী রয়েছে। নেক্সট দেখো, আমাদের 4 নম্বর প্রশ্ন, কোন বেদকে ভারতীয় সঙ্গীতের মূল উৎস বলা হয়? ভারতীয় সঙ্গীতের মূল উৎস বলা হয় সামবেদকে। সামের অর্থ কি? গান বা সুর।
সামবেদের মন্ত্রগুলো মূলত সুর করে গাওয়ার জন্য ব্যবহৃত হতো। সামবেদের অধিকাংশ মন্ত্র ঋগ্বেদ থেকে নেওয়া। বৈদিক যজ্ঞে উদ্গাতরা কিন্তু সামবেদের মন্ত্র গাইতেন। তো এই যে পয়েন্টটা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় দেয়। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, কোন বেদে যজ্ঞের নিয়ম ও পদ্ধতি বর্ণিত আছে? আমরা দেখলাম এটা হচ্ছে যজুর্বেদে রয়েছে। যজুর্বেদে মূলত যজ্ঞ সম্পর্কিত যজ্ঞের সঙ্গে সম্পর্কিত, এতে যজ্ঞের সময় ব্যবহৃত মন্ত্র, যজ্ঞ পরিচালনার নিয়ম কিন্তু রয়েছে। এই যজুর্বেদ, এখানে কিন্তু দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে শুক্ল যজুর্বেদ, একটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ। তো এই দুটো ভাগও কিন্তু মনে রাখবে। নেক্সট তারপরে দেখো আমাদের হচ্ছে 6 নম্বর, কোন বেদে জাদুবিদ্যা, চিকিৎসা ও দৈনন্দিন জীবনের বিষয় পাওয়া যায়? এটা পাওয়া যায় কোথায়? এটা পাওয়া যায় হচ্ছে অথর্ব বেদে। রোগের নিরাময়, চিকিৎসা, মন্ত্রতন্ত্র, অভিশাপ, গৃহস্থ জীবন ইত্যাদির কিন্তু উল্লেখ পাওয়া যায় আমাদের এই অথর্ববেদে। তাই বৈদিক মানুষের দৈনন্দিন জীবন সম্পর্কে জানার ক্ষেত্রে অথর্ববেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বেদ। ঠিক আছে, নেক্সট 7 নম্বর দেখো, ঋগ্বেদের মোট কয়টি মণ্ডল রয়েছে? ঋগ্বেদে রয়েছে মোট 10টি মণ্ডল, যেটা তোমাদের আমি আগেও বললাম। এদের মধ্যে কোন সবকটা মণ্ডল মনে রাখতে হবে না, কিছু কিছু মণ্ডল সেগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। কী কী? দেখো 10টা মণ্ডল রয়েছে, এখানে কটা সূক্ত রয়েছে? তবে 1028টা কিন্তু সূক্ত রয়েছে। এখানে কিন্তু প্রায় 10,500টা কিন্তু তোমাদের মন্ত্র রয়েছে। তৃতীয় মণ্ডল রয়েছে গায়ত্রী মন্ত্র এবং দশম মণ্ডল রয়েছে পুরুষ সূক্ত। এই দুটো তো মাথায় রাখতেই হবে। তার পাশাপাশি কিন্তু তোমাদের মনে রাখতে হবে 2 থেকে 7 এটা কিন্তু প্রাচীনতম যে মণ্ডল। তারপরে কিন্তু 3 রয়েছে গায়ত্রী মন্ত্র, 9 রয়েছে সোমদেবতার সম্পর্কে এবং 10 রয়েছে পুরুষ সূক্ত। ঠিক আছে? এবং আরেকটা মনে রাখবে, সেটা হচ্ছে সপ্তম মণ্ডল। 7 নম্বর মণ্ডলে রয়েছে কিন্তু 10 রাজার যুদ্ধ। ঠিক আছে? 10 রাজার যুদ্ধ রয়েছে কোথায়? 10 রাজার যুদ্ধ দেওয়া রয়েছে বর্ণিত সপ্তম মণ্ডলে। তো এটাও কিন্তু লিখে রাখতে পারো। নেক্সট আমাদের 8 নম্বর কি বলছে? গায়ত্রী মন্ত্র কোন বেদে পাওয়া যায়? গায়ত্রী মন্ত্র পাওয়া যায় ঋগ্বেদের কত নম্বর মণ্ডলে? 3য় মণ্ডলে। এই যে গায়ত্রী মন্ত্র, এটা রচনা করেন কে? উত্তর হবে বিশ্বামিত্র। এবং কার জন্য? সাবিত্রী দেবী যে সাবিত্রী রয়েছেন তার জন্য কিন্তু এটাকে উৎসর্গ করা হয়। ঠিক আছে? এই মন্ত্রটা এটা মাথায় রাখবে। নেক্সট 9 নম্বর, পুরুষ সূক্ত কোন বেদে কোথায় পাওয়া যায়? কোন বেদের কোথায় পাওয়া যায়? পুরুষ সূক্ত পাওয়া যায় ঋগ্বেদের 10ম মণ্ডলে। পুরুষ সূক্তে মহাজাগতিক পুরুষের ধারণা রয়েছে। এখানে এই 4 বর্ণের উল্লেখ রয়েছে। কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তো পরীক্ষায় দেয় যে এখানে অনেক প্রশ্ন হতে পারে, যেমন পুরুষ সূক্ত কোন বেদে পাওয়া যায়, বা পুরুষ সূক্ত কোন মণ্ডলে পাওয়া যায় ঋগ্বেদের, বা চতুর্বর্ণর কথা কোথায় রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন হতো, এগুলো কিন্তু ভালো করে তোমাদের মনে রাখতে হবে। নেক্সট 10 নম্বর দেখো, বেদের প্রতিটি মূল অংশ কি কি? বেদের প্রতিটির মূল অংশ সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। মানে প্রত্যেক বেদটাই কিন্তু, মানে যে 4টি বেদ রয়েছে প্রত্যেক বেদের কিন্তু 4টে অংশ রয়েছে: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। ঠিক আছে? কি কি? সংহিতা, এখানে কিন্তু মন্ত্র স্তোত্রের সংকলন রয়েছে। ব্রাহ্মণ রয়েছে যজ্ঞের ব্যাখ্যা নিয়ম। আরণ্যকে হচ্ছে বনবাস এবং ধ্যানমূলক ধর্মীয় চিন্তা, এবং উপনিষদে রয়েছে ব্রহ্ম, আত্মা, জ্ঞান এবং নিদর্শন। যেগুলো কিন্তু দেখে রাখবে। তোমাদের এতগুলো মনে রাখার দরকার নেই, জাস্ট অংশগুলো মনে রাখবে। ঠিক আছে? নেক্সট উপনিষদ কি? উপনিষদ হচ্ছে বৈদিক সাহিত্যের দার্শনিক অংশ। উপনিষদে ব্রহ্ম, আত্মা, কর্ম, পুনর্জীবন, মোক্ষ ইত্যাদি সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে। উপনিষদকে বলা হয় বেদান্ত, কারণ এটা বেদের একদম শেষ অংশ বলে কিন্তু এটাকে বেদান্ত বলা হয়। ঠিক আছে? উপনিষদ শব্দের অর্থ গুরুর কাছে বসে জ্ঞান লাভ করা, এবং এটি কিন্তু ব্যাখ্যা প্রচলিত, এমন ব্যাখ্যা প্রচলিত। তবে দেখো উপনিষদ থেকে একটা প্রশ্ন দেয় যে সবচেয়ে বড় উপনিষদ কোনটা? তাহলে কিন্তু হবে বৃহদারণ্যক। বৃহদারণ্যক কিন্তু সবচেয়ে বড় উপনিষদ হচ্ছে বৃহদারণ্যক। তোমরা কিন্তু এটা লিখে রাখো খাতায়। ঠিক আছে? দেখো অনেকে ক্লাস শুধুমাত্র পিডিএফটা নেয়, ক্লাসটা করে না। তো এই যে এক্সট্রা জিনিসগুলো আমি দিচ্ছি সেগুলো তারা দেখতে পারে না এবং সেগুলো লিখতে পারে না, এবং পরে বলে যে হয়তো এই প্রশ্নটা ধরো পরীক্ষায় দিল, তখন বলছে আসছে না। তাহলে ক্লাসটা করো, শুধুমাত্র পিডিএফ তো নিলে তো হবে না, ক্লাসটা করতে হবে। ক্লাসের মধ্যে হয়তো পিডিএফে যে পিপিটিগুলো রয়েছে সেখানে কিন্তু অনেক কিছু হয়তো পড়ে না। ঠিক আছে? সেগুলো আমি মুখে বলে দিচ্ছি, সেগুলো তো খাতায় লিখে নিতে হবে, তাই না? তো এগুলো কিন্তু তোমাদের দেখতে হবে যে বৃহদারণ্যক হচ্ছে সবচেয়ে বড় উপনিষদ। ঠিক আছে? নেক্সট হচ্ছে তোমাদের 12 নম্বর, বেদের উপবেদ কয়টি ও কী কী? বেদের উপবেদ হচ্ছে 4টি। কী কী? আয়ুর্বেদ হচ্ছে কার উপবেদ? আয়ুর্বেদ হচ্ছে চিকিৎসা বিজ্ঞান। এক সেকেন্ড, এটা তোমাদের এটা টেবিলটা এভাবে দেওয়া ঠিক হয়নি। ধনুর্বেদ রয়েছে, গান্ধর্ববেদ এবং স্থাপত্যবেদ। ঠিক আছে? সেকেন্ড, আয়ুর্বেদ হচ্ছে তোমাদের ঋগ্বেদের, এটা হচ্ছে তোমাদের ঋগ্বেদের উপবেদ। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের সামবেদের
এটা তোমাদের যজুর্বেদের, এটা তোমাদের অথর্ববেদের কিন্তু উপবেদ, ঠিক আছে? তো এগুলো কিন্তু তোমরা একটু সাইডে লিখে রাখতে পারো, ঠিক আছে? নেক্সট তোমাদের হচ্ছে 13 বেদাঙ্গ কটা? বেদাঙ্গ হচ্ছে 6টা। কী কী? শিক্ষা, ব্যাকরণ, ছন্দ, নিরুক্তি, উৎস এবং কল্প। এই 6টা কিন্তু তোমাদের বেদাঙ্গ। বেদাঙ্গ শিক্ষা হচ্ছে উচ্চারণ বিষয় রয়েছে, ব্যাকরণে রয়েছে ভাষার ব্যাকরণ, ছন্দে রয়েছে ছন্দ বা মাত্রা, নিরুক্তি রয়েছে শব্দের ব্যুৎপত্তি ও অর্থ, জ্যোতিষে রয়েছে জ্যোতির্বিদ্যা, কাল নির্ণয়, কল্পতে রয়েছে ধর্মীয় অনুষ্ঠান ও আচারের নিয়ম। তো এগুলো কিন্তু তোমাদের দেখতে হবে, বেদাঙ্গ কটা ও কী কী বিষয়বস্তুগুলো কিন্তু দেখতে হবে। নেক্সট বৈদিক যুগের প্রধান দেবতা কারা ছিলেন? প্রধান দেবতা ছিলেন হচ্ছে ইন্দ্র ছিলেন, অগ্নি ছিলেন, বরুণ, সূর্য, সোম, উষা, মরুত। এরা কিন্তু বৈদিক যুগের শ্রেষ্ঠ দেবতা ছিলেন, মানে প্রধান দেবতা ছিলেন। ইন্দ্র ছিলেন যুদ্ধ বৃষ্টির দেবতা, অগ্নি ছিলেন হচ্ছে অগ্নির দেবতা, বরুণ ছিলেন ঋত নৈতিক শৃঙ্খলার সঙ্গে যুক্ত, সূর্য ছিলেন সূর্য দেবতা, সোমরাস দেবতার সঙ্গে যুক্ত ছিলেন সোম দেবতা, ভোরের দেবী ছিলেন উষা, মরুত ছিলেন ঝড় বায়ুর সঙ্গে যুক্ত। দেখো ঋগ্বেদে ইন্দ্র সবচেয়ে বেশি স্তোত্রপ্রাপ্ত দেবতার মধ্যে অন্যতম। ইন্দ্র দেবতা কিন্তু প্রথম যে বৈদিক যুগ ছিল, মানে প্রাথমিক যে বৈদিক যুগ, সেখানে কিন্তু তার গুরুত্ব অনেকটাই ছিল, ঠিক আছে? যখন পরবর্তী যুগ আসে তখন কিন্তু পরবর্তী যুগ আস্তে আস্তে ইন্দ্রের কিন্তু যে গুরুত্ব বা যে প্রায়োরিটি যেটা বলো না কেন তোমরা, সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, ঠিক আছে? কিন্তু মাথায় রাখবে, বাকি তোমরা এগুলো দেখে রাখবে যে কোন দেবতা কিসের সাথে যুক্ত, ঠিক আছে? এবার দেখো দেখো ঋত বলতে কি বোঝায়? এটা বিশ্বজগতের প্রাকৃতিক ও নৈতিক নিয়ম বা শৃঙ্খলা বোঝায়। এটা দেবতা বরুণ বীরের রক্ষক হিসেবে বিবেচিত। তো এগুলো জাস্ট দেখে রাখবে, এই প্রশ্নটা অতটা গুরুত্বপূর্ণ নয়। নেক্সট দেখো বৈদিক যুগের প্রধান ধর্মীয় অনুষ্ঠান কি ছিল? প্রধান ধর্মীয় অনুষ্ঠান ছিল হচ্ছে যজ্ঞ। দেবতাদের উদ্দেশ্যে অগ্নিতে আহুতি দেওয়া হতো, ঘি, শস্য, তারপর হচ্ছে সোম ইত্যাদি উৎসর্গ করা হতো। উত্তর বৈদিক যুগে যজ্ঞ আরও জটিল এবং ব্যয়বহুল হয়ে ওঠে, পুরোহিতদের ভূমিকা ক্রমশ বৃদ্ধি পায়। তো এগুলো কিন্তু পরীক্ষায় স্টেটমেন্ট বেস প্রশ্ন দিলে এগুলো কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে? নেক্সট 19 বৈদিক যুগের পরিবার কি ধরনের ছিল? এটা কিন্তু পরীক্ষায় দেয়। বৈদিক যুগের পরিবার ছিল কিন্তু মূলত পিতৃতান্ত্রিক অর্থাৎ ও যৌথ পারিবারিক, মানে মূলত কিন্তু এটাই দেবে, পিতৃতান্ত্রিকটাই কিন্তু দেবে। পরীক্ষা হয়তো দেবে পিতৃতান্ত্রিক, মাতৃতান্ত্রিক বা আরও কিছু অপশান দিয়ে দিল, তো উত্তর কিন্তু হবে পিতৃতান্ত্রিক। ওকে, পরিবার ছিল সমাজের প্রধান একক। পরিবারের প্রধান ছিলেন পিতা বা গৃহপতি বলা হতো যাক তাকে। ঋগ্বৈদিক সমাজে পুত্র সন্তানের গুরুত্ব ছিল, উত্তর বৈদিক যুগে পিতৃতান্ত্রিকতা আরও শক্তিশালী হয়ে ওঠে। এগুলো কিন্তু মাথায় রাখবে। এবং পরবর্তী বৈদিক যুগের দেখো, প্রথম বৈদিক যুগে নারীদের সম্মান, নারীদের যে অধিকার, সেটা সমস্ত জায়গায় দেওয়া হতো। কিন্তু পরবর্তী বৈদিক যুগ যখন আসে, সেটা আস্তে আস্তে কিন্তু নারীদের যে অধিকার, সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। এগুলো কিন্তু একটু তোমাদের জানতে হবে। তারপরে দেখো বৈদিক সমাজে সামাজিক সংগঠনের ক্রম কী ছিল? পরিবার ছিল, পরিবার নিয়ে গঠিত হতো গ্রাম, গ্রাম নিয়ে গঠিত হতো বিষ, বিষ নিয়ে গঠিত হতো জন, ঠিক আছে? তো কটা পরিবার নিয়ে গঠিত হতো গ্রাম, এবং কটা গ্রাম নিয়ে গঠিত হতো বিষ, এবং কিছু বিষ নিয়ে গঠিত হতো জন। এটা মাথায় রাখবে। কুল পরিবার, পরিবারের যে মানে ক্ষুদ্রতম একক হচ্ছে সামাজিক একক হচ্ছে কুল বা পরিবারের প্রধান। গ্রাম কয়েকটি পরিবারের সমষ্টি। বিষ একে গ্রামের যে প্রধান একক গ্রামণী, বিশ্বের প্রধানকে বলা হতো বিষপতি। এগুলো কিন্তু মাথায় রাখবে। আর জন হচ্ছে বৃহত্তর উপজাতীয় জনগোষ্ঠী, ঠিক আছে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট বৈদিক যুগে সভা ও সমিতি কী ছিল? এটা ছিল গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান। সভা ছিল অপেক্ষাকৃত ছোট ও প্রবীণ বিশিষ্ট ব্যক্তিদের সমাবেশ, এবং সমিতি ছিল বৃহত্তর জনগোষ্ঠী সমাবেশ। অর্থাৎ সভাতে কিন্তু সবাই অংশগ্রহণ করতে পারতো, ঠিক আছে? এক সেকেন্ড, না না, এটা উল্টো বললাম আমি, এটা উল্টো বললাম। সভাতে না, সমিতিতে কিন্তু সবাই যোগদান করতে পারতো, নারী পুরুষ মানে সবাই যোগদান করতে পারতো। কিন্তু এই যে সভা, এখানে কিন্তু বিশিষ্ট ব্যক্তি যারা ছিলেন, প্রবীণ যারা ছিলেন, তারাই কিন্তু একমাত্র যোগদান করতে পারতেন, ঠিক আছে? এগুলো কিন্তু দেখে রাখবেন। নেক্সট 22 নম্বর বৈদিক যুগে রাজার পদ কি বংশানুক্রমিক ছিল? প্রথম দিকে সম্পূর্ণ বংশানুক্রমিক ছিল না, কিন্তু পরে কিন্তু সেটা বংশানুক্রমিকতা বৃদ্ধি পায়, এটা মাথায় রাখবে। ঋগ্বৈদিক যুগে রাজা ছিলেন মূলত জনগোষ্ঠীর নেতা, তিনি সীমাহীন ক্ষমতার অধিকারী ছিলেন না, সভা সমিতির মতো প্রতিষ্ঠানের গুরুত্ব ছিল। উত্তর বৈদিক যুগ পরবর্তী বৈদিক যুগে কিন্তু রাজতন্ত্রের শক্তিশালী হয়, রাজ্যের আকার বৃদ্ধি পায় রাজ্যের, এবং রাজপদ ক্রমশ বংশানুক্রমিক হয়। রাজ্য সুই অশ্বমেধ প্রভৃতি যার রাজকীয় যজ্ঞের গুরুত্ব বাড়ে পরবর্তী বৈদিক যুগে। তো এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট বৈদিক যুগের প্রধান অর্থনৈতিক ভিত্তি কী ছিল? দেখো প্রথম ঋগ্বৈদিক যুগে যেটা ছিল, মানে প্রথম প্রাথমিক বৈদিক যুগ, সেখানে কিন্তু প্রধানত পশুপালন ও কৃষি ছিল। কিন্তু যখন পরবর্তী বৈদিক যুগ আসে, তখন কিন্তু সেটা কৃষি প্রধান অর্থনৈতিক ভিত্তি গড়ে ওঠে, ঠিক আছে? মানে প্রথমে ছিল পশুপালন কৃষি, কিন্তু পরবর্তী বৈদিক যুগ সেটা কিন্তু কৃষির দিকে বেশিরভাগ মানে গুরুত্ব দেওয়া হয় আর কি। গরু ছিল সম্পদের গুরুত্বপূর্ণ মাপকাঠি। গাভিষ্ঠী শব্দের সঙ্গে গরুর জন্য সংঘর্ষ সম্পর্ক ছিল, মানে গরু নিয়ে যুদ্ধ আর কি। উত্তর বৈদিক যুগে লোহার ব্যবহার কৃষির প্রসারে সাহায্য
করে। ঠিক আছে, নেক্সট। বৈদিক যুগে লোহার ব্যবহার কখন বৃদ্ধি পায়? উত্তর হবে পরবর্তী বৈদিক যুগে। তারপরে দেখো, বৈদিক সমাজে বর্ণ ব্যবস্থা কীভাবে গড়ে ওঠে? এটা হচ্ছে প্রাথমিক দিকে বর্ণভেদ ছিল তুলনামূলকভাবে নমনীয়, পরে কিন্তু তা অনেকটাই কঠোর হয়। 4টি বর্ণ কী কী? ব্রাহ্মণ, ঠিক আছে, যারা হচ্ছে ধর্মীয় কাজে যজ্ঞ করতেন, মানে তাদের প্রধান কাজ কী ছিল? ক্ষত্রিয় দ্বারা শাসন, যুদ্ধ। বৈশ্যদের প্রধান কাজ ছিল কৃষি, পশুপালনের বাণিজ্য, এবং শূদ্রদের ছিল কিন্তু এই উপরের শ্রেণীদের সেবা করা। 4 বর্ণের উল্লেখ কিন্তু ঋগ্বেদের পুরুষ সূক্তে পাওয়া যায়, এবং এই পুরুষ সূক্ত কোথায় রয়েছে? ঋগ্বেদের 10ম মণ্ডলে। ঠিক আছে, নেক্সট। বৈদিক যুগে বিবাহের প্রচলিত ধরন কী ছিল? বিবাহের প্রচলিত ধরন ছিল একবিবাহ প্রধান ছিল, তবে একাধিক বিবাহের কিন্তু উদাহরণও ছিল। মানে একজনই বিবাহ করার, মানে একজনকে বিবাহ করার যে প্রথা, সেটা কিন্তু প্রচলন ছিল, তবে একাধিক বিবাহের উদাহরণ ছিল। মানে অনেক ধরনের কিন্তু বিবাহ হতো। কী কী বিবাহ? ব্রহ্ম, দৈব, তারপরে হচ্ছে প্রজাপত্য, অসুর, গান্ধর্ব, রাক্ষস, পৈশাচ। তো এগুলোর কিন্তু ব্যাখ্যা তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় খুব একটা দেওয়া হয় না, তবেও নামগুলো দেখে রাখবে। বাকি এগুলোর ব্যাখ্যা তোমরা চাইলে দেখতে পারো। ঠিক আছে, নেক্সট। দেখো, ঋগ্বৈদিক যুগে নারীর অবস্থান কেমন ছিল? ঋগ্বৈদিক যুগে নারীর অবস্থান ছিল কিন্তু তুলনামূলকভাবে মর্যাদাপূর্ণ ছিল ঋগ্বৈদিক যুগে। কিছু নারী বৈদিক মন্ত্র রচনা করেছিলেন বলে ঐতিহ্য উল্লেখ আছে। লোপামুদ্রা, ঘোষা, অপলা, বিশ্ববাড়া, এই নামগুলো কিন্তু মাথায় রাখবে। এগুলো কিন্তু পরীক্ষায় দেয় যে বৈদিক যুগের বিদেশি নারীদের নাম থেকে পরীক্ষায় দেয়, তো এগুলো মাথায় রাখবে। লোপামুদ্রা, ঘোষা, অপলা এবং বিশ্ববাড়া। নারী ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারত, শিক্ষা লাভের সুযোগ ছিল। কিন্তু পরবর্তী বৈদিক যুগ যখন আসে, এগুলো কিন্তু যে প্রথম বৈদিক যুগ যেটা বলে আর্লি ভেদিক এজ, সেখানে কিন্তু এটা ছিল। আর পরবর্তী বৈদিক যুগ অর্থাৎ লেটার বৈদিক এজে কিন্তু নারীদের যে স্বাধীনতা, সামাজিক মর্যাদা কিন্তু অনেকটা কমে যায়। পিতৃতান্ত্রিকতা কিন্তু অনেকটাই শক্তিশালী হয় পরবর্তী বৈদিক যুগে, যেটা তোমাদের আমি বললাম। নারীরা কিন্তু প্রাথমিক বৈদিক যুগে যে সমিতি ছিল, সেখানে অংশগ্রহণ করতে পারত, কিন্তু পরবর্তী বৈদিক যুগ আস্তে আস্তে সেটা কিন্তু, সেই ক্ষমতাও কিন্তু তাদের থেকে কেড়ে নেওয়া হয়। ঠিক আছে, নেক্সট। বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? এটা ছিল হচ্ছে গুরুকুল ভিত্তিক। শিক্ষার্থীরা গুরুর আশ্রম থেকে শিক্ষা গ্রহণ করত। ব্রহ্মচর্য ছিল শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ পর্যায়। বেদ, ধর্ম, দর্শন, যুদ্ধবিদ্যা, নীতি ইত্যাদি শেখানো হতো। শিক্ষা মূলত মৌখিকভাবে শ্রুতি এবং স্মৃতির মাধ্যমে সংরক্ষিত হতো। নেক্সট দেখো, বৈদিক যুগে 4টি আশ্রম কী কী? একটা হচ্ছে ব্রহ্মচর্য, তারপর হচ্ছে গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। ব্রহ্মচর্য হচ্ছে ছাত্র জীবন, গার্হস্থ্য হচ্ছে বিবাহিত সংসার জীবন, বানপ্রস্থ হচ্ছে সংসার থেকে ধীরে ধীরে সরে যাওয়া, এবং সন্ন্যাস হচ্ছে ত্যাগ ও আধ্যাত্মিক জীবন। ঠিক আছে, তারপরে দেখো, তারপর হচ্ছে বৈদিক দর্শনের প্রধান ভিত্তি কি? বৈদিক দর্শনের প্রধান ভিত্তি ছিল ব্রহ্ম, আত্মা, কর্ম, পুনর্জীবন এবং মোক্ষ। ভারতীয় দর্শনে 6টি আস্তিক দর্শন পাওয়া যায়। কী কী? ন্যায়কে প্রবক্তাকে গৌতম, বৈশাসিকের প্রবক্তা হচ্ছে কনাদ, সাংখ্যর প্রবক্তা কপিল, যোগের প্রবক্তা হচ্ছে পতঞ্জলি, মীমাংসার প্রবক্তা হচ্ছে জৈমিনী, এবং বেদান্তের প্রবক্তা হচ্ছে বাদরায়ণ। এগুলো কিন্তু একত্রে স্বদর্শন বলা হয়। ঠিক আছে, তো এই ছিল আমাদের বেদের সম্পূর্ণ, মোটামুটি আমরা অনেক কিছুই আমরা রিভিশন করে নিলাম। দেখো, একদম যেগুলো একদম ইজি সেগুলো আমি এখানে নিয়ে আসিনি। যেমন ধরো বেদের অপর নাম শ্রুতি, এগুলো তো তোমরা জানোই, তো এগুলো তো আর নিয়ে এসে কোনো লাভ নেই, কারণ এগুলো তোমরা জানোই, এত ইজি। একটা জিনিস মনে রাখবে, যে তোমাদের কি বলবো, কি জানি ব্যাপার, সত্যমেব জয়তে, হ্যাঁ, সত্যমেব জয়তে, এই যে কথাটা আছে, এটা কিন্তু রয়েছে মুন্ডক উপনিষদে। ঠিক আছে, সত্যমেব জয়তে কথাটা কোথায় রয়েছে? মুন্ডক উপনিষদে। এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু পরীক্ষায় দেয়। তো এটা তোমরা এখন খাতায় লিখে নাও, যে সত্যমেব জয়তে এই কথাটা রয়েছে মুন্ডক উপনিষদে। ক্লিয়ার? তো মোটামুটি এগুলো কিন্তু তোমরা রিভিশন করতে থাকবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের ষোড়শ মহাজন পদ। এখান থেকে কিছু কিছু প্রশ্ন হয়, খুব একটা প্রশ্ন হয় না, যতগুলো হয় সেগুলো আমি কিন্তু আলোচনা করে দিচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে কতগুলি মহাজনপদের অস্তিত্ব ছিল? উত্তর হবে 16টা মহাজনপদের অস্তিত্ব ছিল। ষোড়শ মহাজনপদে উল্লেখ্য গৌতম গ্রন্থের অঙ্গুত্তর নিকায় পাওয়া যায়। তো পরীক্ষা এটাও দেয় যে ষোড়শ মহাজনপদের যে উল্লেখ, সেটা কোথায় কোথায় পাওয়া যায়। একটা পাওয়া যায় তোমাদের বৌদ্ধ গ্রন্থের অঙ্গুত্তর নিকা, আর একটা হচ্ছে ভগবত সূত্রও কিন্তু পাওয়া যায়, এটা হচ্ছে জৈন গ্রন্থ। ঠিক আছে, এই সময় ছোটো ছোটো জন বা গোষ্ঠী বড় রাজনৈতিক এককে পরিণত হয়। এগুলির মধ্যে কিছু ছিল রাজতান্ত্রিক এবং আবার কিছু ছিল হচ্ছে গণতান্ত্রিক। তো পরীক্ষায় দেওয়া হয়, বিশেষ করে গণতান্ত্রিকটা দেওয়া হয় যে কোন দুটো মহাজন পদ গণতান্ত্রিক ছিল। তো এগুলো আমরা আছে, সেগুলো কিন্তু আমরা একে একে আলোচনা করব। দেখো, 2 নম্বর, ষোড়শ মহাজনপদের মধ্যে একমাত্র দক্ষিণ ভারতীয় মহাজনপদ কোনটা? এটা কিন্তু পরীক্ষা অনেকবার দিয়েছে, বিভিন্ন পরীক্ষা, তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ ভারতে একমাত্র ছিল কিন্তু অসমক। গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল। এটি অবস্থান বর্তমান
মহারাষ্ট্র তেলেঙ্গানা অঞ্চলের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। 16 মহাজনপদের মধ্যে এইটি ছিল দক্ষিণে অবস্থিত একমাত্র মহাজনপদ, মানে সবটাই কিন্তু উত্তর ভারতের দিকেই ছিল, একমাত্র দক্ষিণ ভারতে অবস্থিত ছিল হচ্ছে অসমক। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 16 মহাজনপদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছিল কোনটা? এটা হয়েছিল মগধ। কেন শক্তিশালী হয়ে উঠেছিল? কারণটা কি ছিল? উর্বর গঙ্গা সমভূমি ছিল, লৌহকড়িকের কিন্তু সহজলভ্যতা ছিল, হাতির প্রাচুর্য ছিল, নদীপথে সহজ যোগাযোগ ব্যবস্থা ছিল, শক্তিশালী শাসকদের নেতৃত্ব ছিল, রাজগৃহ পাটলিপুত্রের কৌশলগত অবস্থান ছিল। মূলত এই কারণগুলো কিন্তু দেখতে হবে, কারণ এগুলো থেকে কিন্তু ওই যে বললাম স্টেটমেন্ট বেস যদি কোশ্চেন্স দেয়, যদিও এই পরীক্ষায় দেওয়া হয় না, তাও বলছি আমি, অন্যান্য পরীক্ষাও তোমার কাজে লাগতে পারে। মগধের প্রাচীন রাজধানী কী ছিল? মগধের প্রাচীন রাজধানী ছিল হচ্ছে রাজগৃহ বা রাজগীর। রাজগৃহ প্রাচীন নাম ছিল হচ্ছে গিরিব্রজ। এটি পাহাড় দ্বারা বেষ্টিত ছিল এবং ফলে প্রাকৃতিক প্রতিরক্ষার সুবিধা ছিল। পরের রাজধানী কিন্তু পাটলিপুত্রে স্থানান্তরিত হয়। মগধের প্রথম দিকের শক্তিশালী শাসকদের মধ্যে বিম্বিসার এবং অজাতশত্রু ছিলেন গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু প্রত্যেকটা পয়েন্টই ইম্পর্টেন্ট। তারপরে দেখো 5 নম্বর, মগধের রাজধানী পাটলিপুত্রে কে স্থানান্তর করেন? উত্তর হবে উদয়ন কিন্তু মগধের রাজধানী পাটলিপুরে স্থানান্তরিত করেন রাজগৃহ থেকে। উদয়ন ছিলেন অজাতশত্রুর উত্তরসূরি। পাটলিপুত্র গড়ে ওঠে গঙ্গা সোন নদীর কাছাকাছি, এটাও কিন্তু দেখে রাখবে। পরবর্তী পাটলিপুত্র হয়ে ওঠে নন্দদের রাজধানী, তারপরে মৌর্যদের রাজধানী, গুপ্ত যুগের অন্যতম প্রধান রাজনৈতিক কেন্দ্র। ঠিক আছে, নেক্সট 6 নম্বর দেখো, কোন মহাজনপদের রাজধানী ছিল কৌশাম্বী? উত্তর হবে বৎস। বৎসের রাজধানী ছিল কৌশাম্বী এবং বৎস ছিল গঙ্গা যমুনা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ মহাজনপদ। এর বিখ্যাত শাসক ছিলেন কে? উদয়ন। উদয়নকে কেন্দ্র করে পরবর্তী সাহিত্য বহু কাহিনী রয়েছে। ঠিক আছে, মানে এগুলো তোমাদের দেখতে পাবে, জাস্ট উদয়ন মনে রাখবো যে পাটলিপুত্র রাজধানীতে স্থানান্তরিত কে করেন? পাটলিপুত্রের, উত্তর হবে উদয়ন। এবার আমরা পরবর্তীকালে যখন পড়বো হর্ষঙ্ক বংশ, তখন কিন্তু এগুলোকে দেখবো আমরা। অবন্তী মহাজনপদের দুটি গুরুত্বপূর্ণ রাজধানী কী ছিল? উত্তর হবে উজ্জয়িনী ও মহিষ্মতি। অবন্তী ছিল পশ্চিম ভারতের একটি শক্তিশালী মহাজনপদ, উজ্জয়িনী ছিল উত্তর অবন্তীর রাজধানী এবং মহিষ্মতি ছিল কিন্তু দক্ষিণ অবন্তীর গুরুত্বপূর্ণ রাজধানী। মগধের পাশাপাশি অবন্তী ও উত্তর ভারতের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শক্তি ছিল, তো এগুলো কিন্তু দেখে রাখবে। ঠিক আছে, নেক্সট 8 নম্বর দেখো, কোন মহাজনপদের রাজধানী ছিল তক্ষশিলা? উত্তর হবে গান্ধারের রাজধানী ছিল তক্ষশিলা। গান্ধার বর্তমান পাকিস্তান ও আফগানিস্তানের কিছু অংশে বিস্তৃত ছিল। রাজধানী তক্ষশিলা প্রাচীন ভারতের বিখ্যাত শিক্ষাকেন্দ্র ছিল। ঠিক আছে, তক্ষশিলা বাণিজ্য ও আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল এবং উত্তর পশ্চিম ভারতের অবস্থানের কারণে গান্ধারের সঙ্গে মধ্য এশিয়ার যোগাযোগ ছিল। 9 নম্বর দেখো, কোন দুটি মহাজনপদ মূলত গণসংঘ বা যেটা বলে প্রজাতান্ত্রিক বা গণতন্ত্র শাসন ব্যবস্থার জন্য পরিচিত? উত্তর হবে ব্রিজি এবং মল্ল। এই দুটি কিন্তু গণতান্ত্রিক ছিল, এটা মাথায় রাখবে। ব্রিজি ছিল একটি শক্তিশালী গণসংঘ এবং এর প্রধান কেন্দ্র ছিল বৈশালী। ব্রিজি সংঘের মধ্যে একাধিক গোষ্ঠী ছিল, লিচ্ছবি তাদের মধ্যে অন্যতম ছিল। এই পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। মল্ল গণসংঘের প্রকৃতির রাজনৈতিক সংগঠন ছিল। বুদ্ধের সময় এই গণসংঘগুলির গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি ছিল। ওকে, নেক্সট 10 নম্বর দেখো, ষোড়শ মহাজনপদগুলির নাম কি? অঙ্গ, মগধ, কোশল, বৎস, অবন্তী, চেদি, কুরু, পাঞ্চাল, মৎস্য, সুরসেন, অসমক, গান্ধার, কম্বোজ, বৃজ্জি, মল্ল। এগুলো কিন্তু মূলত তোমাদের রাজধানীগুলো পরীক্ষায় দেওয়া হয়। রাজধানীগুলো আমি এখানে কিন্তু পরপর দিয়ে দিয়েছি। অঙ্গর হচ্ছে চম্পা, মগধের হচ্ছে রাজগৃহ, কোশল হচ্ছে বারাণসী, কোশলের হচ্ছে শ্রাবস্তী, বৎসর হচ্ছে কৌশাম্বী, অবন্তীর উজ্জয়িনী, চেদির হচ্ছে শক্তিমতী, কুরুর হচ্ছে ইন্দ্রপ্রস্থ, পাঞ্চালের হচ্ছে অহিচ্ছত্র এবং কাম্পিল্য, মৎস্যর হচ্ছে বিরাটনগর, সুসেন হচ্ছে মথুরা, অশোকের হচ্ছে পৈদন্য, গান্ধার হচ্ছে তক্ষশিলা, কম্বোজ হচ্ছে রাজগুর, ব্রিজির হচ্ছে বৈশালী এবং মলের হচ্ছে কুশীনগর পাভা। এগুলো কিন্তু তোমাদের ভালো করে একটুখানি মনে রাখতে হবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের মোটামুটি তোমাদের ষোড়শ মহাজনপদ এবং বৈদিক সভ্যতার কিছু গুরুত্বপূর্ণ আমরা প্রশ্ন এবং তথ্য রিভিশন করে নিলাম। দেখো তোমাদের করতে হবে কি, এগুলো কিন্তু বারবার করে রিভিশন করতে হবে। বাকি আমি এগুলো ডিটেলস ক্লাস অলরেডি দিয়ে ফেলেছি আমাদের চ্যানেলে, সেগুলো দেখতে পারো। যেহেতু এটা রিভিশনে আমরা ক্লাস করছি, সেক্ষেত্রে আমরা রিভিশনের মতোই করে নিলাম। তো এগুলো তোমরা রিভিশন করো। বাকি আমি বললাম যখন এগুলো আমাদের শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমরা একদম শেষ যে পরীক্ষার আগে তখন আমরা কিন্তু প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করবো। সেখানে কোনো তথ্য থাকবে না, শুধুমাত্র এমসিকিউ থাকবে। প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করলে আমাদের কি সেই মানে পরীক্ষার সময় কিন্তু সেটাকে ভালো আমাদের লাভ হয়, যদি আমরা প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করে থাকি প্রথমে। ঠিক আছে, তো তোমরা আজকের ক্লাসের পিডিএফ আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, আর বাকি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এমন কন্টেন্টের জন্য। আমরা কিন্তু খুবই তাড়াতাড়ি প্রাচীন ভারতের ইতিহাসটা শেষ করে তারপরে আমরা কিন্তু এগোবো মধ্য ভারতের ইতিহাস। আমি ভাবছি যে যেই অধ্যায়গুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আগে শেষ করে দিই, তারপরে আস্তে আস্তে কিন্তু বাকিগুলো করবো, সেটাই আমি ভাবছি। দেখা যাক কী করা যায়। তো এই ছিল আজকের ক্লাস, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।